Trillions of dollars trying to rare earth and oil, anything we can get. মার্কিন করা শুল্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষা করতে হলে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতেও তিনি প্রস্তুত। ভারতের কৃষক, গোপালক আর মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে এম.এস. স্বামীনাথনের শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে এ কথা জানান তিনি। And my very first engagement is with the Indian community here. দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও সেই আলোচনার মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার। যুক্তরাষ্ট্র চাইছে ভারত তাদের কৃষিপণ্য ও দুগ্ধজাত দ্রব্যের জন্য বাজার পুরোপুরি খুলে দিক, কিন্তু নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তাড়াহুড়োয় একতরফা কোনো চুক্তিতে যেতে রাজি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা কখনোই কৃষক, পশুপালক বা মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করব না। আমি জানি এর জন্য হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। They left their soil, but not their soul. সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এতে করে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 50%। তার আগে গত 31 জুলাই আরও এক দফা অতিরিক্ত শুল্ক চাপানো হয় বিশ্বের 90টিরও বেশি দেশের পণ্যের ওপর, যার মধ্যে ভারতও ছিল। আর রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করায় আরও এক দফা শাস্তিমূলক শুল্ক জুড়ে দেয় ট্রাম্প প্রশাসন। ভারতের রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ট্রাম্পের এই শুল্ক নীতি নিয়ে কড়া সমালোচনা করেছে। ব্যাংকটির সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, এই সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের নিজেরই অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এসবিআই এর মতে, এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য বেড়ে যাবে, ডলারের মান কমবে এবং সামগ্রিকভাবে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। বিশ্লেষণ অনুযায়ী এই অতিরিক্ত শুল্কের কারণে একটি সাধারণ মার্কিন গৃহস্থ পরিবারকে বছরে গড়ে প্রায় $2400 বেশি খরচ করতে হতে পারে। নিম্ন আয়ের পরিবারের ক্ষেত্রে এই ব্যয় $1300 পর্যন্ত বাড়তে পারে, আর উচ্চ আয়ের পরিবারগুলোকে $5000 পর্যন্ত খরচের মুখে পড়তে হতে পারে। শুধু তাই নয়, ভারতীয় পোশাক, জুতা এবং অন্যান্য পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন বাজারে দাম বাড়বে, কারণ যুক্তরাষ্ট্রের একাধিক নামকরা ব্র্যান্ডের পণ্য ভারত থেকে সরবরাহ করা হয়। এতে ভারতীয় উৎপাদকদের লাভ কিছুটা কমলেও সরাসরি ভোগান্তিতে পড়বেন মার্কিন ভোক্তারা। তবে মোদির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি যে কোনো চাপ মোকাবিলার জন্য প্রস্তুত বলেই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মহলকে। তার এই বার্তা যেন শুধু ট্রাম্পকেই নয়, গোটা দুনিয়াকে জানিয়ে দিল ভারতের কৃষির প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই ভারতের, বরং ট্রাম্প প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে মোদির এই বেফাঁস না হওয়া বার্তা এক অর্থে দিল্লির কূটনৈতিক কণ্ঠেও শক্তির প্রতিধ্বনি। এখন দেখার বিষয়, এই বাণিজ্য উত্তেজনা কোন দিকে মোড় নেয়, আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি আদৌ নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে কিনা সেটিও সময়ই বলবে। Against terrorists and those who support them. Really, it's a big problem, I must say. চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। গত কয়েক মাস ধরে ট্রাম্পের নানামুখী সিদ্ধান্তে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব কেবল বেড়েছে, পাশাপাশি ট্রাম্পের চোখের শূলে পরিণত হয়েছে রাশিয়াও। গত এক সপ্তাহে ট্রাম্পের ঘোষণা আর মন্তব্যে স্পষ্ট হয়েছে, দীর্ঘদিনের মিত্রদের তালিকা থেকে কাটা পড়েছে ভারতও। Sort of didn't like that, and I said, well, if it's okay with you, then you and I do have a difference.
ক্ষমতায় আসার আগে ট্রাম্প অঙ্গীকার করেছিলেন সারা বিশ্বের যুদ্ধ তিনি থামিয়ে দেবেন, কিন্তু থামানো তো দূরের কথা, উল্টো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে মিলে ইরানে আক্রমণ করে বসে। এমন বৈশ্বিক রাজনীতিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে মরিয়া হয়ে ওঠে সব দেশ। তবে এবার বেঁকে বসেছে রাশিয়া, চীন, ভারত। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো না হলেও এবার যুক্তরাষ্ট্রকে এক হাত নিতে শি জিনপিংয়ের দরজায় কড়া নাড়ছে মোদি। আর যুক্তরাষ্ট্রের হঠাৎ রাশিয়া বিরোধী মনোভাবের জন্য পুতিনও মোদির মতো হাত বাড়িয়েছেন শি জিনপিংয়ের দিকে, যার জন্য অপেক্ষায় ছিল চীনও। এমন মন্তব্যই ভাসছে সমাজ পাতায়। и привели к кризису всей системы международных отношений. তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যদি ট্রাম্পের কথা না মানে তাহলে পুতিনের ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে না। আর ভারত যদি রাশিয়াকে না ছাড়ে তাহলে মোদির পরিণতিও হতে পারে ভয়াবহ। তবে চীনকে আপাতত খেপাতে চায় না যুক্তরাষ্ট্র। ফলে মোদির এবারের চীন সফর ভারতের জন্য বুমেরাং হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। 谁也无法隔断我们的血脉亲情。 শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 আগস্ট চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মোদী যোগ দেবেন। 同所有非洲建交国的双边关系 বুধবার সরকারি সূত্রে যখন মোদির চীন সফরের এ খবর জানা গেল, ঠিক সঙ্গে সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা এলো। এতে ভারতীয় পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়ালো 50%। It's really not okay with him. Therefore, you may have to fight, and maybe it'll end very quickly. আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের তরফ থেকে এই সফরের কথা ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্রের খবর, 2 দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন যাওয়া স্থির করেছেন। সরকারি সূত্র অনুযায়ী মোদী 30 আগস্ট একদিনের জন্য জাপান যাবেন। সেখানে তিনি ইন্দো জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। পরের দিন মোদী যাবেন তিয়ানজিন। 我が国の経済安全保障の観点から極めて重要な合意である。মোদী শেষবার চীন সফরে গিয়েছিলেন 2019 সালে। পরের বছর জুনে পূর্ব লাদাখের গালোয়ানে ভারত চীন সংঘর্ষের পর 2 দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। ধীরে ধীরে 2 দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। 2024 সালে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদির সঙ্গে সাক্ষাৎ হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। 同所有非洲建交国的双边关系 সে হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই তার চীন সফরের ঘোষণাটি বিশ্ব রাজনীতিতে নতুন মোড় আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোদীর এই সফর চলাকালীন চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এ যেন আগুনে ঘি ঢালার মতো কর্মসূচি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে মোদী আর পুতিনের চীন সফরের তথ্য জানানো হয়েছে। Вещают о том, что мы собираемся нападать на страны НАТО. Логика-то где? মোদীর এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এক প্রকার তলানিতে ঠেকার পর হয়তো চীনের সঙ্গে সম্পর্ক মেরামত জরুরি বলে মনে করছে দিল্লি। 谁也不能阻挡祖国统一的历史大势。 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের 3 ক্ষমতাধর দেশ চীন, রাশিয়া ও ভারতের সঙ্গে সম্পর্ক আরও শীতল হয়েছে। এই প্রেক্ষাপটে চীনে এই 3 দেশের শীর্ষ নেতাদের বৈঠক হয়তো নতুন কোনো দিশা দেখাতে পারে। The entire world will blow up. Not going to let that happen. সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলা ঘিরে ভারত পাকিস্তান যুদ্ধে ইসলামাবাদের প্রতি চীনের প্রকাশ্য সমর্থন দেখা গেছে। তারপরও চীনে এসসিওর আঞ্চলিক সম্মেলনে ভারতের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। ধারণা করা হচ্ছে এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বাণিজ্য ইস্যু উঠে আসবে। ভারত চীন সম্পর্ক পুনরায় স্থিতিশীল ও সংলাপমুখী করতে উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অপ্রাতিষ্ঠানিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। Отношения между Россией и
Россией и Соединенными Штатами начинают хоть в чем-то выравниваться. প্রসঙ্গত 2024 সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছিলেন। এরপর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে নতুন করে উদ্যোগ জোরদার হয়। রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পরও চুপ ছিল রাশিয়া, তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এবার রাশিয়ার পক্ষ থেকে কৌশলী বার্তা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। Поддерживать ровные отношения сотрудничества с любой американской администрацией. আর রাশিয়ার এমন প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিশ্লেষকরা নড়েচড়ে বসেছেন। তারা বলছেন এমন প্রতিক্রিয়া রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরও চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ফেলবে। এমনকি দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শুরুর ইঙ্গিতও পাচ্ছেন বিশ্লেষকরা। I say it very simply, Iran can't have a nuclear weapon. এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মেদভেদেভ বলেন, মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল। তিনি আরও সতর্ক করে বলেন, এটি এক নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তবে এই অতিরিক্ত পদক্ষেপ কী হতে পারে তা তিনি স্পষ্ট করেননি। এর আগে গত সপ্তাহে মেদভেদেবের সঙ্গে অনলাইন বাকযুদ্ধের জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে উপযুক্ত অঞ্চলে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন নীতি পুনর্বিবেচনার কারণ হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ওইসব অঞ্চলে মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে। তাই রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অস্ত্র মোতায়েন না করার একতরফা প্রতিশ্রুতি আর বহাল রাখার যৌক্তিকতা নেই। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভরভও ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে হতে পারে। গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে। তিনি তখন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ঔদ্ধত্যপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে। উল্লেখ্য, 2019 সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে রাশিয়ার বিরুদ্ধে মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। 1987 সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক সমঝোতা চুক্তি হয়, যার মাধ্যমে ইউরোপে ভূমিভিত্তিক মধ্যপাল্লার পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পুরো গাজা দখলের ঘোষণা দিলেন, আর তার এই ঘোষণার পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুনিয়ান। এদিকে পুরো গাজা দখলের বিপক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান, আর তাতেই বেশ বেকায়দায় পড়েছেন নেতানিয়াহু। אין שום כוח שיכול לשבור אותנו. ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। בתיאום מלא ביני לבין הנשיא טראמפ. প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুর এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে। מה על עצם קיומנו
והיא גם סיכנה את שלום. প্রতিবেদনে আরো বলা হয় বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছেন নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন, যা গাজায় সেনা অভিযান আরো জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। গাজা বিষয়ে এই অবস্থান আগে থেকে আরো কঠোর বলে মনে করা হচ্ছে। ביני לבין הנשיא טראמפ ובתיאום מבצעי. ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি। ওই কর্মকর্তা আরো বলেন, জিম্মিদের যেসব এলাকায় আটকে রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি সেনাপ্রধান এতে সম্মতি না দেন তাহলে তাকে পদত্যাগ করা উচিত। לאחר השלמת הפעולה, הנשיא טראמפ צלצל אליי. ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির পুরো গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করেছেন। বর্তমানে আইডিএফ গাজার প্রায় 75% অংশ নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলো দখলের মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে। গাজার লাখো বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য ইসরায়েলের এই পদক্ষেপ কি পরিণতি ডেকে আনবে তা এখনো স্পষ্ট নয়। আইডিএফ জানিয়েছে হামাসের বিস্তৃত অবকাঠামো থাকার কারণে গাজা পুরোপুরি দখল করতে বহু বছর সময় লাগতে পারে। পাশাপাশি সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও সেনাবাহিনীর আশঙ্কা। সোমবার নেতানিয়াহু বলেন, মন্ত্রিসভার বৈঠক থেকে সেনাবাহিনীকে গাজা যুদ্ধ নিয়ে পরবর্তী করণীয় জানাবেন তিনি। তবে কেউ কেউ মনে করছেন জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে আপাতত অপেক্ষা করতে বলতেও পারেন নেতানিয়াহু। בירך את צבאנו ובירך את עמנו. এদিকে প্রেস টিভি জানায়, নেতানিয়াহুর পুরো গাজা দখলের ঘোষণার পর ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হামলায় একাধিক প্যালেস্টাইন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়, জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লর্ড এলাকায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে। এতে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পর হাজার হাজার ইসরায়েলি ভয়ে বাংকার কিংবা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়। הנשיא טראמפ מנהיג בעוז את העולם החופשי. তিনি আরো বলেন, এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে, গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল ও জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে, তবুও হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘ সময় অচল হয়ে পড়ে। בירך את עמנו. ואני בירכתי אותו. এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আশকেলন এবং ইলাত শহরের 3টি ড্রোন হামলা চালানোর দাবি করেছিল। তাদের স্পষ্ট ঘোষণা, ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ও সংহতিমূলক অভিযান চলবে। উল্লেখ্য, ইসরায়েলের চলমান হামলা ইতোমধ্যেই 61,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে, যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু। এছাড়া গাজায় খাবারের অভাবে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। अब फाइनल हो चुका है। A stupid president and administration. 223 триллиона рублей. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া। ভারতের উপর অতিরিক্ত শুল্কের শুধু বিরোধিতা নয়, এবার নয়াদিল্লির পাশে থাকারও স্পষ্ট বার্তা দিল মস্কো। বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। И привели к кризису всей системы международных отношений. রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা বন্ধ করতে ভারতের উপর চাপ তৈরি করে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে ভারতের পক্ষে রাশিয়ার অবস্থান সবার সামনে এসেছে, আর তাতেই বিশ্লেষকরা ধারণা করছেন ভারতের উপর ট্রাম্পের চাপ আরও বাড়বে। Sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a difference.
এদিকে খুব শিগগির ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম। যদি সেই বৈঠক সফল হয় তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক হয়তো স্বাভাবিক হবে, আর একা হয়ে বেকায়দায় পড়তে পারে ভারত, এমন মন্তব্যও শোনা যাচ্ছে বিশ্লেষকদের মুখে। It's really not okay with him. Therefore, you may have to fight. And maybe it'll end very quickly. রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরেই ট্রাম্প প্রশাসন বুধবার ঘোষণা দেয় ভারতের পণ্যের উপর আরও 25% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এতে করে ভারতের পণ্যের উপর মোট শুল্ক দাঁড়াবে 50%, যা কার্যকর হবে 27 আগস্ট থেকে। I'm trying to get the money back that or secured. ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেন, আমরা ট্রাম্পের অনেক বিবৃতি শুনেছি যেগুলো আদতে হুমকি ছাড়া কিছুই নয়। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধে বাধ্য করা হচ্ছে। এই ধরনের আচরণকে আমরা বৈধ বা ন্যায্য বলে মনে করি না। Видим, особенно это ярко проявляется в ходе внутриполитических. পেসকভ আরও বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের যেমন অধিকার রয়েছে নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার, তেমনি অন্যান্য দেশেরও রয়েছে। এটা কোনো তৃতীয় পক্ষের নির্দেশে নির্ধারিত হতে পারে না। Об ведущих экономиках, индустриальных центрах развития в Европе. যদিও পেসকভ তার বক্তব্যে সরাসরি ভারতের নাম উল্লেখ করেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া যে ট্রাম্পের শুল্ক রাজনীতির বিরোধিতা করে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে তা স্পষ্ট। ভারতের উপর বাড়তি শুল্ক চাপানোর প্রতিক্রিয়াতেই এসেছে এই বার্তা। The reductions to India's unfair, very strong tariffs that limit U.S. access into the Indian market very strongly, and really it's a big problem, I must say. এই প্রেক্ষাপটে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা না করে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফরের সময়সূচি বা এজেন্ডা নিয়ে যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে জানা গেছে বৃহস্পতিবার ডোভাল রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। Because we had a stupid, incompetent president and administration. এদিকে শুধু রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য চাপের মুখে চীনকেও নতুন করে গুরুত্ব দিচ্ছে ভারত। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বেইজিং সফরকে ঘিরে কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। 所有非洲建交国的双边关系 বিশ্লেষকরা বলছেন বাণিজ্যিক স্বার্থে এই কূটনৈতিক তৎপরতা। ট্রাম্প প্রশাসনের চাপ মোকাবিলায় ভারত যদি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করে তবে তার নতুন ভূরাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে। এর প্রেক্ষাপটে মোদী সরকারের নীতিকে অনেকেই বহুমুখী কূটনীতির চমৎকার কৌশল হিসেবে দেখছেন। The entire world. রাশিয়ার প্রকাশ্য সমর্থন এবং চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ, এই দুটি পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে ভারত কোনো একক বলয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চায় না, বরং নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতেই প্রস্তুত নয়াদিল্লি। এখন দেখার বিষয় এই নতুন কৌশল ট্রাম্প প্রশাসনের ওপর কতটা চাপ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র কি তবে ভারতকে বাজারের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে নতুন করে ভাববে, নাকি এই বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হবে? সময়ই দেবে তার উত্তর। তবে একথা পরিষ্কার যে ভারতের পাশে বেশ শক্ত অবস্থানে আছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পর এবার বৈশ্বিক অঙ্গন কাঁপিয়ে দিয়েছে রাশিয়ার নতুন সিদ্ধান্ত। এখন থেকে যুক্তরাষ্ট্রের দিকে সরাসরি পরমাণু অস্ত্র তাক করতে পারবে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘোষণায় শীতল যুদ্ধ পরবর্তী নিরাপত্তা সমীকরণে তৈরি হয়েছে নতুন সংকট। Threat was made by a former president of Russia, and we're going to protect our people. ঘটনার সূত্রপাত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক কড়া হুঁশিয়ারি থেকে। তার বক্তব্যের পরপরই চরম অস্বস্তিতে পড়ে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত রাশিয়ার সীমান্ত ঘেঁষে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেন। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত হয়তো বড় ধরনের কৌশলগত ভুল হয়ে যেতে পারে। Поддерживать ровные отношения сотрудничества с любой американской администрацией. এই পরিস্থিতিতে মস্কো ঘোষণা করল ভেঙে দেওয়া হলো 38 বছরের পুরনো আইনএফ চুক্তি। 1987 সালে ঠান্ডা যুদ্ধের উত্তাপ কমাতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির মূল শর্ত ছিল
কোনো দেশই অপর দেশের দিকে পরমাণু অস্ত্র তাক করবে না। কিন্তু রাশিয়ার অভিযোগ, ন্যাটো জোটের কর্মকাণ্ড এখন সরাসরি তাদের ভৌগোলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। Well, you just have to read what he said. He was talking about nuclear. When you talk about nuclear, we have to be prepared, and we're totally prepared. রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোভিয়েত আমলে স্বাক্ষরিত ওই চুক্তির প্রেক্ষাপট এখন আর নেই। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে। এর আগে চলতি আগস্টের শুরুতে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেন, রাশিয়ার কাছাকাছি 2টি পারমাণবিক সাবমেরিন পাঠানো হয়েছে। যদিও সেগুলোতে পরমাণু অস্ত্র বহন করছে কিনা সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি। তবে মস্কো বলছে, এ ধরনের ঘোষণা অযথা উত্তেজনা বাড়াতে পারে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ মন্তব্য করেন, পারমাণবিক অস্ত্র নিয়ে যে কোনো বক্তব্য অত্যন্ত সংবেদনশীল। এ নিয়ে অহেতুক আলোচনা শুধু উত্তেজনা বাড়াবে। এর আগে গত জুলাইয়ে মেদভেদেভ অভিযোগ করেছিলেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম গেম খেলছেন। তার ভাষায় প্রতিটি নতুন আল্টিমেটাম মানে যুদ্ধের দিকে আরও এক ধাপ অগ্রসর হওয়া। ওই সময়েই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়া প্রয়োজন হলে কঠিন পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এদিকে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগেও তিনি একাধিকবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তবে যুদ্ধবিরতি প্রসঙ্গে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। রাশিয়ার বক্তব্য, তারা আলোচনায় প্রস্তুত, তবে ওয়াশিংটনের হুমকি আর নিষেধাজ্ঞার রাজনীতি কখনোই শান্তি সমাধান আনতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত বৈশ্বিক নিরাপত্তায় নতুন অস্থিরতা তৈরি করবে। কারণ ঠান্ডা যুদ্ধের পর প্রথমবারের মতো দুই পরাশক্তির মধ্যে সরাসরি পরমাণু অস্ত্র তাক করার সম্ভাবনা তৈরি হলো। এর প্রভাব কেবল ইউক্রেন বা ইউরোপ নয়, গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোতে পড়বে। আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। প্রেস টিভি জানায়, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হামলায় একাধিক প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত হেনেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়, জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লর্ড এলাকায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত হেনেছে। এতে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পর হাজার হাজার ইসরায়েলি ভয়ে বাংকার কিংবা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। তিনি আরও বলেন, এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে, গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল ও জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে, তবুও হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘ সময় অচল হয়ে পড়ে।
এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আশকেলন এবং ইলাদ শহরে 3টি ড্রোন হামলা চালানোর দাবি করেছিল। তাদের স্পষ্ট ঘোষণা, ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ও সংহতিমূলক অভিযান চলবে। উল্লেখ্য, ইসরায়েলের চলমান হামলা ইতোমধ্যেই 61,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে, যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও পুরুষ। এছাড়া গাজায় খাবারের অভাবে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুর এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছেন নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন, যা গাজা সেনা অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। গাজা বিষয়ে এই অবস্থান আগে থেকে আরও কঠোর বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি। ওই কর্মকর্তা আরও বলেন, জিম্মিদের যেসব এলাকায় আটকে রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি সেনাপ্রধান এতে সম্মতি না দেন তাহলে তাকে পদত্যাগ করা উচিত। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির পুরো গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করেছেন। বর্তমানে আইডিএফ গাজার প্রায় 75% অংশ নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলোও দখলের মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে। গাজার লাখো বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য ইসরায়েলের এই পদক্ষেপ কি পরিণতি ডেকে আনবে তা এখনো স্পষ্ট নয়। আইডিএফ জানিয়েছে, হামাসের বিস্তৃত অবকাঠামো থাকার কারণে গাজা পুরোপুরি দখল করতে বহু বছর সময় লাগতে পারে। পাশাপাশি সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও সেনাবাহিনীর আশঙ্কা। সোমবার নেতানিয়াহু বলেন, মন্ত্রিসভার বৈঠক ডেকে সেনাবাহিনীকে গাজা যুদ্ধ নিয়ে পরবর্তী করণীয় জানাবেন তিনি। তবে কেউ কেউ মনে করছেন, জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে আপাতত অপেক্ষা করতে বলতেও পারেন নেতানিয়াহু।